Assalamu alaikum viewers. Today I am going to talk about how to learn English. আমার এই আজকের এই ক্লাসটি সাধারণত ইংরেজি বিগিনারদের জন্য, যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চান, কোথা থেকে ইংরেজি শুরু করবেন, কিভাবে শিখবেন সেটা নিয়ে। আমি পূর্বে একটা ক্লাস দিয়েছিলাম যে আমরা খুব সহজে কিভাবে ইংরেজি শিখতে পারি, ইংরেজির শুরুটা আমরা কিভাবে করতে পারি। সো আমি ওই পূর্বের ক্লাসটিতে বলেছিলাম যে আমাদের ইংরেজি শিখতে হলে আমাদের 3টি টপিকের উপর নজর দিতে হবে। প্রথম হচ্ছে যে পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে যে টেন্স, তারপর হচ্ছে যে সেন্টেন্স। এই 3টি জিনিস যখন আমরা ভালোভাবে শিখতে পারবো তখন কিন্তু আমাদের ইংরেজি শেখাটা খুব সহজেই হয়ে যাবে। যারা আমার পূর্বের ভিডিওটি দেখেন নাই, ওই ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ইংরেজির একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা যদি পার্টস অফ স্পিচ না জানি বা না শিখি তাহলে কিন্তু আমরা ইংরেজি কখনোই শিখতে পারবো না, কারণ ইংরেজি পুরোটাই নির্ভর করে পার্টস অফ স্পিচের উপর আপনি কতটুকু পার্টস অফ স্পিচ পারেন। সো আজকে আমার এই ক্লাসটি সাধারণত পূর্ণাঙ্গ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে খুব সহজেই ইংরেজি পার্টস অফ স্পিচ জিনিসটাকে বুঝতে পারি। আমার এই ক্লাসটা সাধারণত পার্টস অফ স্পিচের ব্যবহার নয়, পূর্ণাঙ্গ পার্টস অফ স্পিচ আমরা কিভাবে চিনব, কিভাবে বুঝবো এটা একটা পার্টস অফ স্পিচ, সেই ধারাবাহিকতায় আমার এই ভিডিওটি করা। এখন আমাদেরকে পূর্ণাঙ্গ পার্টস অফ স্পিচ শিখতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পার্টস অফ স্পিচ শিখতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি। আমরা জানি যে পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তব্য বা বাক্য। অর্থাৎ ইংরেজির একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। আমি আবার বলি, ইংরেজি সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে আই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, এম হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমাদেরকে একটা ইংরেজি সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটি ওয়ার্ডকে চিনতে হবে কোনটাকে কোন পার্টস অফ স্পিচ বলে। সেই ধারাবাহিকতায় আমার এই ক্লাসটি করা। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পার্টস অফ স্পিচের একটি পূর্ণাঙ্গ ধারণা হবে। এখন আসি, পার্টস অফ স্পিচ প্রধানত কত প্রকার? পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। আমি এখানে দিয়েছি যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। এই 8 প্রকারের ভিতরে পার্টস অফ স্পিচের অনেক প্রকারভেদ আছে। আমি ওই গভীরে গিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা না করি, আমি একটা পার্টস অফ স্পিচের সম্পূর্ণ সামারাইজ করি। এখন আসি, আমরা সাধারণত নাউন বলতে কী বুঝি? প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল নাউন। পার্টস অফ স্পিচের একটি অংশ হচ্ছে নাউন। আমরা নাউন বলতে কী বুঝি? আসলে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ সেটা বস্তুর হতে পারে, একটা ব্যক্তির হতে পারে, প্রাণীর হতে পারে। সকল প্রকার নামগুলোই হচ্ছে নাউন। যেমন চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, পেন, তারপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে যে যত প্রাণী, পশু, পাখি, প্রাণী, বস্তু, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যত প্রকার নাম আছে সেই সবগুলো হচ্ছে নাউন। এবার আমরা তো শিখে নিয়েছি যে নাউন সাধারণত কি। এখন আসি প্রনাউন। আমরা প্রনাউন বলতে কী বুঝি? প্রনাউন হচ্ছে নাউনের বিপরীতে কোনো সেন্টেন্সের ভিতরে নাউনের বিপরীতে যে সকল ওয়ার্ডগুলো বসে সেই সকল ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত প্রনাউন বলি। আমি আবার বলি, নাউনের বিপরীতে আমরা যে সকল ওয়ার্ডগুলো ব্যবহার করি সেই সকল ওয়ার্ডগুলি হচ্ছে প্রনাউন। যেমন বাসির ইজ স্টুডেন্ট, বাসির একজন ছাত্র। এখন যদি বলি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে বাসির নামের পরিবর্তে যে আইটা বসেছে সেটা হচ্ছে একটা প্রনাউন। হি ওয়াক ফাস্টলি, সে দ্রুত হাঁটছে। এখন তাকে আমি হি দ্বারা প্রকাশ করেছি, তার নাম না বলে আমি তাকে হি দ্বারা প্রকাশ করেছি, তার সাবজেক্ট অর্থাৎ হিটা হচ্ছে একটা প্রনাউন। যেমন আই, মি, শি, হি, ইউ, ইট, দে, দ্যাম, এগুলো হচ্ছে এক একটা প্রনাউন যেগুলো নাউনের বিপরীতে বসে নাউনকে নির্দেশ করে। প্রনাউনগুলো সাধারণত নাউনের বিপরীতে বসে নাউনটাকে নির্দেশ করে। সেই ওয়ার্ডগুলো হচ্ছে ইংরেজি সেন্টেন্সে সেই ওয়ার্ডগুলোকে প্রনাউন বলে। এবার আসি
অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি? কোনো সেন্টেন্সে অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো দ্বারা নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে। আমি আবার বলি, যেই সেন্টেন্স যেই ওয়ার্ডগুলো দ্বারা নাউন এবং প্রনাউনের দোষ গুণ প্রকাশ করে, যেমন আমি হচ্ছে কি একটা বাসির, আমার নাম, আমি হচ্ছে নাউন। এখন আমার যদি একটা গুণ প্রকাশ করে, যদি বলে যে বাসির ইজ এ গুড বয়, হ্যাঁ, বাসির একজন ভালো ছেলে। এখন গুড যে লেখাটা, এই গুড লেখাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার আমার যদি আমার অবস্থা প্রকাশ করে বাসির ইজ এ ফ্যাট বয়। এখন ফ্যাট যে কথাটা, যে মোটা যে কথাটা প্রকাশ করেছে, একটা অবস্থা প্রকাশ করেছে, অর্থাৎ নাউন প্রনাউনের, আমার নাউন এবং প্রনাউনের দোষ গুণ অবস্থা। আমার একটা গুণ করলো, আমার একটা দোষ, শি ইজ উইক, হ্যাঁ, সে খুবই দুর্বল, শি ইজ এ ভেরি উইক, সে খুবই দুর্বল। এখানে সে কিন্তু একটা নাউনকে নির্দেশ করে কিন্তু তার একটা অবস্থা প্রকাশ পেয়েছে, কিন্তু তার অবস্থাটা কি, সে উইক। এই যে উইক শব্দটা, এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ। আমরা এখন বুঝতে পারি যে নাউন এবং প্রনাউনের দোষ গুণ অবস্থা যে সকল ওয়ার্ডগুলো দ্বারা প্রকাশ করে, সেই সকল ওয়ার্ডগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ভার্ব। ভার্ব আসলে আমরা ভার্ব কাকে বলি? ভার্ব হচ্ছে ইংরেজি পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক। ভার্ব ছাড়া কখনো ইংরেজি সেন্টেন্স কোনো সম্পূর্ণ হয় না। একটা সেন্টেন্স তৈরি হতে হলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট লাগে, তারপর হচ্ছে ভার্ব লাগে, তারপর হচ্ছে অবজেক্ট লাগে। ভার্ব কোনগুলো? যে সকল ওয়ার্ডগুলো দ্বারা থাকা, খাওয়া, করা, ঘুমানো বোঝায়। আমি আবার বলি, যে সকল ওয়ার্ডগুলো দ্বারা থাকা, খাওয়া, করা, ঘুমানো বোঝায়, সে সকল ওয়ার্ডগুলি হচ্ছে ভার্ব। নাকি আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। এখানে যে একটা খেলা করা, প্লে, এম হচ্ছে একটা ভার্ব। যেমন ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো, ড্রাইভ অর্থ হচ্ছে চালানো, স্পিক অর্থ হচ্ছে বলা, টেল অর্থ হচ্ছে বলা। তারপর হচ্ছে যে এওয়াক অর্থ হচ্ছে জাগা, অ্যাভয়েড অর্থ হচ্ছে মান্য করা। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো দ্বারা থাকা, খাওয়া, করা, ঘুমানো বোঝায়, সেই সকল ওয়ার্ডগুলিকে আমরা সাধারণত ভার্ব বলি। একটা ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স পূর্ণাঙ্গ হয় না। আশা করি ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। এবার আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের মতনই, যেমন যে সকল ওয়ার্ডগুলো দ্বারা ভার্বের কাজ কখন, কিভাবে, কোথায় হয়, ভার্বের কাজ কখন, কিভাবে, কোথায় হয়, সেই সকল ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন হি ওয়ার্কস ফার্স্টলি, সে দ্রুত হাঁটছে। এখন এই যে ফার্স্টলি কথাটা, সেটা কিন্তু ভার্বকে নির্দেশ করেছে। সেটা কি দ্রুত হাঁটছে, না স্লোলি হাঁটছে, না রিসেন্টলি? ফার্স্টলি, স্লোলি, রিসেন্টলি। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো দ্বারা ভার্বের কাজ কখন, কিভাবে, কোথায় হয় সেটা বোঝায়। এটা কি দ্রুত হচ্ছে, নাকি স্লোলি হচ্ছে, নাকি এটা রিসেন্টলি হচ্ছে, সেই সকল ওয়ার্ডগুলি হচ্ছে সাধারণত অ্যাডভার্ব। আশা করি অ্যাডভার্বের আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছি। এবার আসি প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নাউন এবং প্রনাউনের পূর্বে বসে দুটি ওয়ার্ডের মধ্যাকার পরস্পর সংযোগস্থ স্থাপন করে, সেই সকল ওয়ার্ডগুলি হচ্ছে প্রিপোজিশন। যেমন হি গোজ টু স্কুল। এখানে হি গোজ টু স্কুল হচ্ছে একটা নাউন, অর্থাৎ নাউনের পূর্বে কিন্তু টু বসেছে। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নাউন এবং প্রনাউনের পূর্বে বসে দুটি ওয়ার্ডের মধ্যাকার পরস্পর সংযুক্ত স্থাপন করে, সেই সকল ওয়ার্ডগুলি হচ্ছে প্রিপোজিশন। যেমন টু, ইন, ফর, ফ্রম, অ্যাবভ, এগেনস্ট, আফটার, বিফোর, এই সকল ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপোজিশন। সো আমাদেরকে প্রিপোজিশন ওয়ার্ড লিস্টগুলো শিখতে হলে প্রিপোজিশন ওয়ার্ড লিস্টগুলো আমাদের একসাথে লিখতে হবে। লেখার পরে আমাদের এই প্রিপোজিশন ওয়ার্ড লিস্টগুলোর ব্যবহার জানতে হবে, কোন ওয়ার্ডটা কোথায় কীভাবে ব্যবহার হয়। এবার আসি কনজাকশন। কনজাকশন জিনিসটা কি? কনজাকশন হচ্ছে সাধারণত দুটি সেন্টেন্সের মধ্যবর্তী ওয়ার্ড, যেটা দুইটা সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য ব্যবহার হয়। যেমন শি ইজ পোর বাট অনেস্ট। শি ইজ পোর বাট অনেস্ট। এখানে যে সে গরিব কিন্তু সৎ, এখানে সৎ এবং সে গরিব, এই দুইটা সেন্টেন্সের মাঝে কিন্তু বাট যে কথাটা,
এটা হচ্ছে একটা কনজাংশন, অর্থাৎ লিঙ্কার, অর্থাৎ সম্পর্ক দুইটা সেন্টেন্স কানেক্ট করে যুক্ত করে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলি হচ্ছে কনজাংশন। এবার আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা কি? ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে আমরা যখন হঠাৎ করে মনের আবেগ প্রকাশ করি, যে সকল ওয়ার্ডগুলো দ্বারা আমরা হঠাৎ করে মনের আবেগ প্রকাশ করি, সেই সকল ওয়ার্ডগুলি হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, আই হ্যাভ ওন দ্য গেম, এই যে হুররে কথাটা, এটা কিন্তু হঠাৎ করে মনের আবেগ প্রকাশ করেছি, সেটা হচ্ছে একটা ইন্টারজেকশন। যেমন হুররে, ব্রাভো, ওফ, আমরা যে ইংরেজি সেন্টেন্সগুলো বলি হঠাৎ করে যখন মনের আবেগ প্রকাশ করি যে ওয়ার্ডগুলো দ্বারা, সেই ওয়ার্ডগুলি হচ্ছে ইন্টারজেকশন। আশা করি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের সম্পূর্ণ একটা ধারণা হয়েছে, একটা সামারি হয়েছে যে আমরা কীভাবে বুঝবো। এখন যদি আমরা পার্টস অফ স্পিচের যে ভোকাবুলারিগুলো এগুলো ইংলিশ টু বাংলা শিখি, তখন কিন্তু আমাদের মাথায় চলে আসবে। যদি আমরা এখন দেখি উইক, দুর্বল, আমরা না পড়েছিলাম যে সকল ওয়ার্ডগুলো দ্বারা নাউন এবং প্রনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে, সে সকল হচ্ছে অ্যাডজেক্টিভ। উইক হচ্ছে দুর্বল, একটা নাউন বা প্রনাউনের একটা দুর্বল হবে, একটা অবস্থা প্রকাশ করেছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা প্রত্যেকটি ওয়ার্ড যখন আমরা ইংলিশ টু বাংলা শিখব, তখন কিন্তু আমরা খুব সহজেই আমাদের পার্টস অফ স্পিচের একটা পূর্ণাঙ্গ ধারণা হবে। আমরা প্রত্যেকটি পার্টস অফ স্পিচ কীভাবে ব্যবহার করতে হয় আমি পরবর্তী ক্লাসে সবগুলো একটা পার্ট বাই পার্ট আকারে দিব। আশা করি যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চান এবং পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখে, তারপরে টেন্স শিখে, তারপরে সেন্টেন্স শিখে আমরা খুব সহজে ইংরেজিটাকে আয়ত্তে আনতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সামনে এসে যায়। আল্লাহ হাফেজ।